এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। সাগরকন্যা চট্টগ্রামের আন্তর্জাতিক এই সমুদ্র বন্দরে উন্মুক্ত মঞ্চের সামনে আপনারা যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে এই মুহূর্তে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বাংলাদেশের সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য এবং অহংকার মণ্ডিত স্থানে আপনাদের নিয়ে যাওয়ার প্রত্যাশায় ঢাকা ছাড়াও ঢাকার বাইরে এর আগে আমাদের প্রথম অনুষ্ঠান ছিল কুমিল্লার শালবন বৌদ্ধবিহারে গত বছরের মে মাসে। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি কর্ণফুলী নদীর তীরে এই চট্টগ্রাম সমুদ্র বন্দরে। চলুন শুরুতেই এক নজরে জেনে নেওয়া যাক চট্টগ্রাম বন্দর সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। লুসাই পাহাড় থেকে বয়ে আসা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত এই বন্দরকে বাংলাদেশের প্রবেশদ্বারও বলা হয়। সমুদ্র থেকে কয়েক মাইল অভ্যন্তরে গভীর সমুদ্রে নোঙর করার সুবিধাই এই বন্দরের প্রধান বৈশিষ্ট্য। প্রাচীন এই বন্দরকে ঘিরেই গড়ে উঠেছে চট্টগ্রাম বাণিজ্যিক নগরী। মূলত পর্তুগিজ আমলেই চট্টগ্রামের সমৃদ্ধি ঘটে এবং বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। পরিচিত হয় পোর্টো গ্র্যান্ডে বা বিশাল বন্দর নামে। 1887 সালে বর্তমান স্থানটিতে আনুষ্ঠানিকভাবে বন্দরের কার্যক্রম শুরু হয় এবং 1976 সালে গঠিত হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নানা বিবর্তন, বিকাশ, পরিবর্ধনের পর চট্টগ্রাম বন্দর বর্তমানে একটি আধুনিক বন্দরে রূপান্তরিত হয়েছে। প্রায় 2500 একর জায়গা জুড়ে এই বন্দর এলাকা। বর্তমানে পৃথিবীর ব্যস্ততম বন্দরগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 93তম। চট্টগ্রামের এই আন্তর্জাতিক সমুদ্র বন্দরে সব ধরনের পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। পৃথিবীর প্রায় 140টি দেশ থেকে এই বন্দরে জাহাজ আসে। প্রতিদিন গড়ে 7টি জাহাজ এই বন্দরে আসে এবং 8টি বন্দর ছেড়ে যায়। গড়ে প্রায় 8000 শ্রমিক প্রতিদিন এখানে নিয়মিত কাজ করে। চট্টগ্রাম বন্দরের দৈনিক রাজস্ব আয় প্রায় 3 কোটি টাকা। এ বন্দরের মাধ্যমে দেশের শতকরা 92% মালামাল আমদানি রপ্তানি হয়ে থাকে। বলা যায় চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় অর্থনীতিতে রক্ত সঞ্চালনের কাজ করছে, যে কারণে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বর্ণদ্বারও বলা হয়। আমাদের ষড়ঋতুর এই দেশে এখন চলছে শীতকাল। এই শীতকাল নিয়ে অনেক বচন রয়েছে, যেমন মাঘের শীতে বাঘ কাঁপে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের এই যুগে মাঘ মাসের শীতে বাঘ আর কতদিন কাঁপবে তা যেমন জানে না, তেমনি আমরা যেভাবে শিকড় ভোলার খেলায় মেতেছি, তাতে শীতকালে গীত গায়, আতপ চালের পিঠা খায়, এই বচনই বা কতদিন থাকবে তাও বলা দুষ্কর। এত সকালে এত কষ্ট করে এত সব আনার কি দরকার ছিল? সকালে ছাড়া তো তাজা জিনিসটা পাওয়া যায় না, আর শহরে এসব পাইবেন কই? দাঁড় ওদেরকে ডাকছি। কই গো, এদিকে আসো। শানু, পিন্টু, এদিকে আয়। আরে ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকালে এত কিছু? ভাবি, এখনই এক গ্লাস কইরা খান। প্রথম কাটা রস, চিনির মতো মিষ্টি, আর এইখানে বিভিন্ন পিঠা আছে। খাইয়া দেখেন, মুখে দিলেই কইলা যাইব। কিন্তু ড্যাড, এভাবে জগ থেকে ডিরেক্ট খেলে তো হাইজেনিক হবে না। পানিটা, আই মিন জুসটা একটু বয়েল করে নিলে বেটার হতো না? যে ট্যাপের পানি না যে বয়েল করতে হবে। আরে রস বয়েল করলে গুড় হয়ে যায়, এটাও জানো না? যদি বুঝতে এই খাজুর গাছের রস কি, এর মজাটা কি, তাহলে সব কথা বলতে না। ভাইজান, এরপর থেকে মাঝে মধ্যে অগনিকা গ্রামে আসে, নাহলে তো সব ভুলে যাব। কেউ ভোলে, কেউ ভোলে না, তবু যেটা ভোলা ভালো নয় সেটা ভুলেই আমরা ভুল করি। আবার কেউ কেউ আছেন যারা ভুলেও ভুল কাজটি নির্ভুলভাবে করতে ভুল করেন না, যেমন এই লেখক। কি ব্যাপার হঠাৎ এই সময়ে? এখনই তো প্রকাশকদের কাছে আসার সঠিক সময়, ফেব্রুয়ারি মাস আসছে না? কিন্তু গতবারও তো আপনার অনুরোধে বই ছাপাইলাম, রেজাল্ট তো ভালো না। কেন ভালো না? বই ছাপানোর পুরো খরচ তো আমি দিছি। 200 ছাপাইছেন, সব বই আমি কিনে নিছি, আপনার লস কি?
কিন্তু তারপরও মানুষ দেখতেছে না আমার প্রকাশনী থেকে কার কার বই বাইর করলাম। নামি দামি লেখকের কথা বলতেছেন তো, ওইটাও আমি হয়ে যাব। জাঁকজমকপূর্ণ ভাবে মোড়ক উন্মোচন হয়েছে, টেলিভিশনে কভারেজ হয়েছে। কিন্তু বই তো বাইর করছেন মাত্র 200 কপি। সেটা তো খালি জানেন আপনি আর আমি। তবে এবার মানুষের সেই ধারণাও পাল্টাই দেব। কিভাবে সম্ভব? আপনি আমার বইয়ের দ্বিতীয় সংস্করণ বের করবেন। আবার দ্বিতীয় সংস্করণ? আপনার অসুবিধা কি? টাকা তো আমার, বিক্রি করে দিব আমি। এইভাবে প্রতি বছর বছর সংস্করণ বেরোব, প্রয়োজন হইলে 50 কপি ছাপাবো। এইসব বুদ্ধি আপনার মাথায় ঢুকাই লোকে? কেউ ঢুকায় নাই, দেখে দেখে শিখছি। কিরকম? ক্যাসেটের কথাই ধরেন, অনেক শিল্পী নিজের টাকা ক্যাসেট বাইকেরা কোম্পানিরে দেয়। সিনেমায় আসেন, দর্শক কি করলে না করলে কিছু যায় আসে না, নিজেকে ছবি নিজেরাই কয় হিট ছবি, জোশ ছবি। কিন্তু লেখালেখির জগতে এসব ঢোকানো তো ঠিক না ভাই। তবু তো আমি নিজে লিখি, অনেকে তো অন্যরা দিয়ে লেখাইয়া নিজে লেখক হয়। তারপর সব যাই না শুনা আমি আপনার বইয়ের দ্বিতীয় সংস্করণ বাইর করতে পারবো না। ঠিক আছে, কি আর করা, আমি নিজে একটা প্রকাশনী খুলুম, আর সেই প্রকাশনী থেকে একটার পর একটা বই বাই করতে থাকি। এখানেই অজ্ঞতা এবং যোগ্যতার পার্থক্য। এই অজ্ঞদের মহাযজ্ঞ ছেড়ে চলুন আমরা এবার কজন যোগ্য তরুণের প্রসঙ্গে আসি। পর্দায় যে তরুণদের দেখতে পাচ্ছেন তারা তেমনই একদল তরুণ যারা ভালো থাকতে চায়, ভালো রাখতে চায়। তাই তাদের স্লোগান ভালো থাকা, ভালো রাখা। তাদের মূলমন্ত্র আগে মনোবল, পরে জনবল, আগে কাজ, পরে সাজ। 2 শতাধিক সদস্য নিয়ে এরই মধ্যে তারা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছেন। বিভিন্ন এলাকায় তারা চালাচ্ছেন পরিচ্ছন্নতা অভিযান, শীতার্তদের মধ্যে বিতরণ করছেন শীতবস্ত্র, দরিদ্র মানুষদের দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা সেবা, পারিবারিক প্রশান্তির জন্য আয়োজন করছেন মুক্ত আলোচনা। সংগঠনের প্রতিষ্ঠাতা শামীম হাসান নাইনের কাছে জানতে চেয়েছিলাম কিভাবে তারা এর সদস্য সংগ্রহ করেন আর তাদের ভবিষ্যৎ ইচ্ছেটাই বা কি। তাদেরকে আমরা সদস্য হিসেবে নির্বাচিত করি যারা প্রাণ খুলে হাসতে পারে এবং যারা যদি কিন্তু হয়তো অসম্ভব এই জাতীয় শব্দগুলোকে চিরবিদায় জানাতে পারে। জনবল কম হলেও মনোবল আমাদের তুঙ্গে আছে। আমরা লিভিং রুমে বসে কথা বলবো না, আমরা ফিল্ডে কাজ করব। যেহেতু আমরা পারিবারিক প্রশান্তির উপর কাজ করছি, আমাদের ভবিষ্যৎ ইচ্ছেটা হচ্ছে যে পরিবার থেকে মানুষ যেন সুখ চর্চাটা করতে পারে। আমরা চাই প্রত্যেকটা পরিবার হবে একটা বিশ্ববিদ্যালয়। আমরা হিলার্সের এই চমৎকার কাজের সফলতা কামনা করছি। তাদের একটি বড় কাজ হলো পারিবারিক বন্ধন অটুট রাখা, যাতে সংসারে প্রশান্তি আসে। আমরা ক্রমান্বয়ে মিলেমিশে থাকতে ভুলে যাচ্ছি। ভাইয়ে ভাইয়ে অমিল, পিতামাতার জন্য বৃদ্ধাশ্রম, এভাবেই ভেঙে যাচ্ছে পরিবার। তারপরও একান্নবর্তী হয়ে যারা সকলের জন্য সকলে আমরা বলে মিলেমিশে থাকতে চান, তারাও নানান কারণে অসহায় হয়ে পড়ছে। বলেন কি চাই? টুলেট দেখে আসলাম, বাড়ি ভাড়া নিতে চাই। তা আপনি কি করে? চাকরি করি। ভাইজান, আপনার বাড়িতে রুম কয়টা? 3টে বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন আর একটা বড় বারান্দা আছে। তাতেই আমার চলবে। ভাইজান, এই বাড়ি ভাড়া কত? ভাড়া পরে হবে, আগে বলেন আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? এই 10-12 জন। 10-12 জন? হ্যাঁ, তো ফ্যামিলি মেম্বার যাই হোক, আপনার যে কয়টা রুম আছে তাতেই আমার হয়ে যাবে। 3 রুমে 10 জন থাকবেন কেমনে? এক রুমে মা বাপ, অন্য 2 রুমে স্ত্রী, ছেলে মেয়ে সহ আমরা 2 ভাই, আর আমার একটা ছোট ভাই আছে ইন্টারমিডিয়েট পড়ে, সে ড্রয়িং রুমে থাকবে, বাস হয়ে যাবে। আপনি যেভাবে হিসাব দিলেন তাতে তো আরো 5-6 জন রাখতে পারবেন। কিচেনে 1 জন, বারান্দায় 2 জন, ড্রয়িং রুমে আরো 2 জন। শোনেন ভাই, আমার ঘর আমি এক ফ্যামিলিরে ভাড়া দেবো, যাদের বাচ্চা কাচ্চা 2-3টার বেশি না। কিন্তু ভাইজান, আমরা তো একান্নবর্তী পরিবার, সারা জীবন সবাই একসাথে মিলামিশা থাকছি। কিন্তু এখন আপনি যেভাবে কথা বলতেছেন তাতে তো একসাথে থাকার উপায় থাকবো না। আপনাদের মতো এইসব বাড়িওয়ালার কারণে আমাদের ফ্যামিলিতে একটা বিভক্তি এসে যাইব। কেন 5 রুমের বাড়ি ভাড়া নেন, তাতে আরামে থাকবেন। সামর্থ্য থাকলে তো বড় বাড়ি দেখতাম ভাইজান। তাহলে আর কি করবেন, আলাদা আলাদা থাকেন, আমরা আছি না। সামর্থ্য নাই বলে কি আলাদা হয়ে যাবো? কষ্ট করে থাকুন, তাও একসাথে থাকুন। একসাথে থাকার কি যে আনন্দ সেটা আপনি বুঝবেন না, কারণ আপনার ফ্যামিলিতে ওই মিলটা নাই। এবারে নৃত্য গীত অর্থাৎ গানের সঙ্গে নাচ। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি জনপ্রিয় গান আরা সাটগায়া নওজোয়ান, আরা সাটগায়া নওজোয়ান। মলয় ঘোষ দস্তিদারের কথা ও সুরে এই গানটি এবারে গাইবেন এই চট্টগ্রামেরই 3 জন কৃতিশিল্পী নকিব খান, পার্থ বড়ুয়া ও রবি চৌধুরী। আর তাদের এই গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন এই চট্টগ্রামেরই একদল নৃত্যশিল্পী। Obayara Sategaya Nozuan, Obayara Sategaya Nozuan. Dojar Kula de Boshor Gori, Sina
di tegai zor tuan o bayara sade gaya nozuan o bayara sade gaya nozuan পাহাড় পর্বত সাইগর নদী ফরানো দে দোলা মিন্নত করি ফসল ফলাই আর বড়াই সোনার গোলা ফুরুত ফুরুত হাসি ফুড়ান গলা তুলি গান দুজার কুলত বস করি সিনা দি ঠেকাই জর তুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান আরবি পর্তুগি জুলুমদাজ ফরাসি মহগিংরা হতরমা লেখি গইয়ে আর ইতিহাস আরাউলিয়ার বাসভূমি আর চট্টগ্রাম দুজার কুলত বস করি সিনা দি ঠেকাই জর তুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান বাংলাদেশের যত কবি শিল্পী গায়ক আছে শুভেচ্ছা যা নাহিয়ারা অগল গুমর হাসে সাড়ি গায়া হাতার সুরে গান হুনা গেলাম দুজার কুলাতে বস করি সিনা দি ঠেকাই জর তুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান দুজার কুলত বস করি সিনা দি ঠেকাই জর তুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান ও বায়ারা সাট গাইয়া নজুয়ান ঝড় তুফান শুধু সমুদ্রেই নয় কিংবা প্রাকৃতিক দুর্যোগে নয়, মানুষের জীবনেও ঝড় আসতে পারে। সে ঝড় হতে পারে দারিদ্র্যের কিংবা অভাব অনটনের। তবে দারিদ্র্যকে ভয় করে নয়, দারিদ্র্যকে জয় করেও যে মানুষ সফল হতে পারে, এবারে তেমনই একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। একটি বালক যে স্কুলে পড়ে অভাবের তাড়নায় সেই স্কুলেই সে দপ্তরির কাজ করে। দপ্তরির কাজ করতে গিয়ে স্কুলে পড়াশোনার খুব একটা সুযোগ না পেলেও সেই স্কুলেই সে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতেই প্রথম স্থান অধিকার করে এবং সেই স্কুল থেকেই এসএসসি পরীক্ষায় সে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। অসাধারণ ঘটনা হলো সেদিনের সেই দপ্তরি বালকটি আজ সেই স্কুলেরই প্রধান শিক্ষক। নাম তার মোহাম্মদ সোহরাব হোসেন, আর স্কুলের নাম হচ্ছে মিরপুর সিদ্ধান্ত হাই স্কুল। 1916 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই স্কুলটির 2 শিফটে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000। স্কুলে পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। এবার আমরা কথা বলবো প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনের সঙ্গে। আচ্ছা সোহরাব সাহেব, আমরা যেটা জেনেছি যে আপনি তো এই স্কুলেই যখন পঞ্চম শ্রেণীতে পড়তেন তখন দপ্তরির কাজ করেছিলেন। জি। তো হঠাৎ করে দপ্তরির কাজটা সে সময় করতে হলো কেন? পরিবার অসচ্ছল ছিল বিধায় এই কাজটা করতে হয়েছিল।
তো দপ্তরের কাজ করতে গিয়ে আপনি পড়াশোনা করতেন কখন? আমি দিনে কাজ করতাম এবং রাত পড়াশোনা করতাম এবং ছাত্রছাত্রীর যোগাযোগ থাকতো। টিচার আমার স্পেশাল পরীক্ষা নিতেন, যার জন্য আমি ফার্স্ট যখন হতাম তখন আমি উৎসাহ পেতাম। আপনি আবার শিক্ষক হিসেবে এই স্কুলে ফিরে এলেন কিভাবে? আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পর ঢাকা কলেজে সুযোগ পাই। সেখানে সুযোগ পাওয়া সত্ত্বেও আমি তোফাইল সাহেব আমাদেরকে তেজগাঁও কলেজ থেকে অফার দিলেন, যারা নাকি প্রথম বিভাগে পাশ করবে তাদেরকে বিনা বেতনে পড়ানো হবে। তখন আমি ওই সুযোগটা গ্রহণ করলাম এবং মিনওয়াইল একটা আমি স্কলারশিপ পেয়ে গেলাম, মানে ঢাকা ভার্সিটিতে ইন্টারভিউ দিলাম। মানে তেজগাঁও কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার করার পর পর ঢাকা কলেজে ইন্টারভিউ দিলাম এবং সেখানে সুযোগ পেলাম। আচ্ছা, তারপরে আমার পড়াশোনা শুরু হলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে প্রমোশন পেলাম। ইত্যবসরে এই স্কুলে আমার শিক্ষাগুরু জনাব শফিউল ইসলাম সাহেব আমাকে বললেন যে চাকরি করবা নাকি সুরাপ। আমি বললাম যে আমি এক পায়ে রাজি। তখন আমাকে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হলো। তারপরে আপনি সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হলেন কিভাবে? আমি অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম। ইত্যবসরে সহকারী প্রধান শিক্ষকের প্রয়োজনীয়তা দেখা দিল। তখন আমি এখানে ইন্টারভিউ ফেস করলাম। আই স্টুড ফার্স্ট। আচ্ছা, প্রথম। তারপরে প্রধান শিক্ষকের প্রয়োজনীয়তা দেখা দিল, তখন অ্যাডভার্টাইজ দেওয়া হলো এবং সেখানে লট অফ ক্যান্ডিডেটস আমি ফেস করলাম। আই স্টুড ফার্স্ট। অনেক প্রার্থী ছিল। অনেক প্রার্থী ছিল। আই স্টুড ফার্স্ট। আপনি প্রথম হন? জি। আচ্ছা, তারপর প্রথম হওয়ার পর আমাকে প্রধান হিসেবে নিয়োগ দেয়। প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। জি। এবং আমি এখানে 7 বছর চলতেছে। আর এমনি শিক্ষকতা লাইফে 32 বছর চলছে। আচ্ছা। আমি তাকে পড়াইছি 8, 9, 10 এবং আমি ফোরকাস্ট করেছিলাম যে এই ছেলে ফার্স্ট ডিভিশনে পাশ করে আসবে। এবং শিক্ষকতা যখন অফার দিই, সে শিক্ষকতায় ঢোকার পরেও সে তার ডিউটি সে খুব নিষ্ঠার সাথে পালন করছে। সঠিক পৃষ্ঠপোষকতা এবং সরকারি সাহায্য সহযোগিতা পেলে আমি বিশ্বাস করি এই স্কুলকে উনি বাংলাদেশের একটি আদর্শ মডেল স্কুলে রূপান্তর করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। এবং উনি ছাত্রছাত্রী সহ শিক্ষকদের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল। আরও একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সোহরাব হোসেনের 3 সন্তান, 2 মেয়ে ও 1 ছেলে, যারা এই স্কুলে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন এবং 3 জনই এসএসসিতে এই স্কুল থেকেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। জনাব সোহরাব হোসেন, আজকে ইত্যাদিতে আপনাকে দেখানো হচ্ছে, তো দর্শকদের উদ্দেশ্যে কি কিছু আপনার বলার আছে? আমি বলতে চাই যে মানুষ যদি অধ্যবসায়ী হয় আর আন্তরিকতা থাকে এবং অটুট মনোবল নিয়ে যদি এগিয়ে যায় তাহলে সফলতা আসবেই। আমরাও বিশ্বাস করি সদিচ্ছা, আন্তরিকতা এবং অধ্যবসায় একজন মানুষের জীবনে সফলতা আনতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার আরো সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। এই পর্বের দর্শক নির্বাচনের জন্য এর আগে আমরা ঢাকা ছাড়াও ঢাকার বাইরে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং সেই স্থানগুলোকে ঘিরেই আপনাদের জন্য অর্থাৎ দর্শকদের জন্য আমাদের প্রশ্ন ছিল। আজ যেহেতু আমরা এসেছি এই চট্টগ্রাম সমুদ্র বন্দরে কর্ণফুলী নদীর তীরে, তাই আজকে এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বন্দরকে ঘিরেই আপনাদের জন্য কিছু প্রশ্ন থাকবে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন তিনি আমাদের দ্বিতীয় পর্বে আসবেন। যিনি প্রথম হাত তুলবেন তিনি প্রথম উত্তর দেবেন, তিনি না পারলে দ্বিতীয় ব্যক্তি উত্তর দেবেন এবং প্রথম প্রশ্নের উত্তর দেবেন আপনারা যারা প্রথম 10 সারিতে বসে আছেন তাদের মাঝখান থেকে। তাহলে আমি প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থলটা কোথায়? হ্যাঁ, অনেকে হাত তুলেছেন, আপনি আগে তুলেছেন, বলুন আপনি। লুসাই পাহাড়। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী নদীর উৎপত্তি হয়েছে। আপনার নাম? আমার নাম নূর আহমদ চৌধুরী। কি করেন আপনি? আমি চট্টগ্রাম বন্দরের সিনিয়র পাইলট। অনেক ধন্যবাদ, বসুন আপনি। এবারে দ্বিতীয় প্রশ্ন উত্তর দেবেন দ্বিতীয় 10 সারিতে যারা আছেন তারা সেই প্রশ্নের উত্তর দেবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে অর্থাৎ আমাদের দেশ থেকে সবচাইতে বেশি পণ্য রপ্তানি হয় কোন দেশে এবং আমদানি হয় কোন দেশ থেকে বেশি? ওখানে একজনকে দেখতে পাচ্ছি, বলুন আপনি কোন কোন দেশে বেশি রপ্তানি হয়? যুক্তরাষ্ট্র আর উত্তর ইউরোপ। উত্তর এবং আমদানি হয় ভারত এবং চীন থেকে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আপনার নাম? আমার নাম এহসান। কি করেন আপনি? আমি চট্টগ্রাম বন্দরের সচিব বিভাগের জনসংযোগ শাখায় আছি। আজ অনেক ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রশ্ন উত্তর দেবেন আপনারা যারা তৃতীয় 10 সারিতে বসে আছেন তারা। প্রীতিলতা ওয়াদ্দেদার এবং মাস্টারদার সূর্য সেনের জন্মস্থান কোথায়? ওখানে একজন হাত তুলেছেন শেষ মাথায়, বলুন আপনি। মাস্টারদার সূর্য সেনের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, আর প্রীতিলতা সেনের চট্টগ্রামেই, নির্দিষ্ট গ্রামটা মনে নাই। আরেকজন হাত তুলেছিলেন, বলুন। মাস্টারদার সূর্য সেনের জন্মস্থল যে চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে, আর প্রীতিলতা ওয়াদ্দেদার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলার ধলঘাট গ্রামে। উত্তর সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ, আপনার নাম? আমার নাম উত্তম কুমার দাস, আমি ট্রাফিক ডিপার্টমেন্টে আছি চট্টগ্রাম বন্দরে। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার 1932 সালে ব্রিটিশ সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে তিনি আত্মোৎসর্গ করেছিলেন মাত্র 23 বছর বয়সে, এবং 1930 সালে মাস্টারদা সূর্য সেন বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক ছিলেন। এবারে চতুর্থ প্রশ্নের উত্তর দেবেন আপনারা সবাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা পৃথিবীর শীর্ষস্থানীয় 100টি ভাষার মধ্যে কততম স্থান অধিকার করেছে? ওখানে একজন বলুন। 131তম। না, হয়নি। উত্তর 52তম। কত? 52? হয়নি। 69তম। 69, হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, 69তম ভাষা। হ্যাঁ, আপনার নাম? আমার নাম তানজিল আফরোজ, আমি চিরাং হাজী মোহাম্মদ মহসিন কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনেক ধন্যবাদ আপনাকে। পৃথিবীর 3টি দেশে অর্থাৎ চট্টগ্রাম ছাড়াও ভারত এবং মায়ানমারেও এই ভাষার প্রচলন রয়েছে। পৃথিবীর প্রায় 1,30,00,000 লোক চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন। এই 4 জনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের জন্য করতালি সমবেতভাবে আপনারা চলে আসুন, মঞ্চে চলে আসুন। আমরা আমাদের আমন্ত্রিত 4 জন দর্শক পেয়ে গেছি এবং এদের দিয়ে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের জন্য আমরা একটি বিশেষ আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে রয়েছেন 3 জন শিল্পী। এরা সবাই চট্টগ্রামের স্থানীয় শিল্পী এবং গুণী শিল্পী। এখানটা রয়েছেন সৈকত দাস, রয়েছেন কল্যাণী ঘোষ, রয়েছেন সঞ্জিত আচার্য। আমরা জানি শেফালী ঘোষ এবং শ্যামসুন্দর বৈষ্ণব চট্টগ্রামের আঞ্চলিক গানের 2টি কিংবদন্তি নাম। আমরা এই 2 শিল্পীর কিছু গান দিয়েই এই পর্বটি সাজিয়েছি। শুরুতেই কল্যাণী ঘোষ এবং সঞ্জিত আচার্য তারা শেফালী ঘোষ এবং শ্যামসুন্দর বৈষ্ণবের গাওয়া একটি দ্বৈত সঙ্গীতের শুরুর অংশটুকু গাইবেন। তারা যেখানটায় থামবেন তার পরের লাইনটি আপনাদের গাইতে হবে সুরে সুরে। মনে রাখবেন, এই প্রতিযোগিতায় যিনি জয়ী হবেন তার জন্য থাকবে এই কম্পিউটারটি। গানটি শুরু হোক। বানরে অবানু আপনি হাত তুলেছেন, বলুন সুরে সুরে বলুন। আই যাইয়ুম ঢাকা শরত আল্লাহ আইনুম কি। ধন্যবাদ। এটা ঢাকা শহরে হবে না, আপনি গাইবেন বলেছেন, বলুন কি হবে। আই যাইয়ুম রেঙ্গুন শরত আল্লাহ আইনুম কি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জায়গার নাম অর্থাৎ রেঙ্গুন শহর ঠিক আছে, কিন্তু সুরটা ঠিক হয়নি। তারপর আমরা সঠিক বলে ধরে নিচ্ছি। এবারে দ্বিতীয় গান গাইবার জন্য আমি অনুরোধ জানাবো সৈকত দাসকে। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। সৈকত যেখানে থেমেছেন তারপর থেকে গাইতে হবে। কে গাইবেন? তাহলে কেউ পারছেন না। পরের লাইনটি হলো হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে দিলা না। এবার আমরা তৃতীয় গানে যাব। তৃতীয় গানটি গাইবেন সঞ্জিত আচার্য। নাতিন বড়ই খা হাত লইয়া নুন, ঠেলি ভাঙ্গিয়া পূজ্যে নাতিন বড়ই গাছতুন, নাতিন বড়ই খা বড়ই খা বড়ই খা। আপনি হাত তুলেছিলেন, এই গানটিতে কি বোঝানো হয়েছে সেটা বলতে হবে। বড়ই গাছে উঠছে নাতিন, নিচে পড়ে যাবে বিদায়, ওই নাতিনকে সতর্ক করে দিচ্ছে। না, উত্তরটা ঠিক হলো না। আমরা জানতে চাচ্ছি এই কথাগুলোর সঠিক অর্থটা কি। অর্থাৎ নাতিন বড়ই খা হাতে লইয়া নুন, ঠেল ভাঙিয়া ফজ্জে নাতিন বড়ই গাছ তুন। আমি একটি লাইন বলে দিচ্ছি, নাতিন বড়ই খা হাতে লইয়া নুন, অর্থাৎ হাতের মধ্যে লবণ রেখে বড়ই খেতে বলছে। আপনি বলতে চাইছেন দ্বিতীয় লাইনটায় কি বলা হয়েছে বলুন। গাছের ঢাল ভেঙে নিচে পড়ে যাবে, এই জন্য সাবধান করে দিচ্ছে। ঠেল ভাঙ্গিয়া ফুজ্জে নাতিন গাছের উপর থেকে। শেষ শব্দগুলো ছিল বড়ই গাছ তুন, অর্থাৎ বড়ই গাছ থেকে। তারপরও আমরা আপনার এই জবাবকে আংশিক সঠিক বলে ধরে নিচ্ছি। আপনারা 3 জনই কিন্তু কোনো উত্তর দিতে পারলেন না এখনো। চতুর্থ গানে যাই। কল্যাণী ঘোষ একটি গানের দ্বিতীয় অন্তরা গাইবেন। এই দ্বিতীয় অন্তরা শুনে বলতে হবে গানটির মুখটি কি। কত নাগি রস্তির বুঝি পানি তো যায়, কত পাখি কাসরা গান বই কত গান হুনাই, হালদা পাড়া গান হুনাই রে সাপ্তাঙ্গার গই পাতুলি। বলেন। অত্যন্ত জনপ্রিয় গান শেফালী ঘোষের। লুসাই পাহাড় যার তুন নামি যার গই কর্ণফুল। আগের আমরা কে বলেছি শুরুর অংশটি কি, আপনি কিন্তু দ্বিতীয় লাইন থেকে শুরু করেছেন। এর আগের লাইনটা কি?
তাহলে এই গানটিও কেউ পারছেন না। এবার আপনি একটু শুরুর দুটো লাইন শুনিয়ে দিন। ছোট এবারে গান। ঢেউ তুলি পানি ছোট ছোট ঢেউ তুলিয়া লুসাই পাহাড় ভূত নামিয়া রে যারে গই ঘর নফু। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা যে 4 জন দর্শক পেয়েছি এর মধ্যে 3 জন পুরোটা পারেননি, তবে একমাত্র নারী যিনি কিছুটা হলেও বেশি পেরেছেন, দুটি গান সম্পর্কিত প্রশ্নের উত্তর কিছুটা হলেও কাছাকাছি দিতে পেরেছেন, সেই অর্থে তাকে আজকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি এবং আজকের এই কম্পিউটার বিজয়ী হয়েছেন তিনি। তবে আপনাদের কারোই নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্যই রয়েছে পুরস্কার। আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার, এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী, এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা শিল্পী আছেন এবং যন্ত্রশিল্পীরা রয়েছেন আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরও, ধন্যবাদ। মানুষ নানা কারণে কাঁদেন, অকারণেও কাঁদেন, কেউ ফুঁপিয়ে কাঁদেন, কেউ হাঁপিয়ে কাঁদেন, কেউ আবার পাড়া মহল্লা কাঁপিয়েও কাঁদেন। কেন এই কান্না অনেকেই তা ভেবে পান না। তারপরও কান্নার শব্দ বেশি হলে প্রতিবেশী ছুটে যান, কি হলো তা জানতে চান। কান্নার আওয়াজ না? হ্যাঁ, এই ফ্ল্যাট থেকেই তো আসছে। মনে হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটেছে। মারা যায়নি তো? যেভাবে কাঁদছে মনে হচ্ছে কোনো বড় বিপদ হতে পারে। চলো ভেতরে গিয়ে দেখি। হ্যাঁ চলো। ভাই, কোনো দুর্ঘটনা? একটা দুঃসংবাদ আছে ভাই। বলেছিলাম না কিছু একটা হয়েছে। ভাবি কোথায়? ভাবি, 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 কি হয়েছে ভাবি? ভাবি শান্ত হন, কি হয়েছে? ও ভাবি, কি আর হবে? এই যে মেয়ের জন্য কাঁদছি ভাবি। কি হয়েছে মা? তোমার কি হয়েছে মা? কি আর হবে ভাবি, ফেল করেছে। কিসে ফেল করলো? ভর্তি পরীক্ষায় ভাবি, ভর্তি পরীক্ষায়। ভর্তি পরীক্ষায়? কোন ক্লাসে? ক্লাস 1-এ। ভাবি, কত কষ্ট করে দিনের পর দিন এই মেয়েটাকে নিয়ে কোচিং করিয়েছি শুধুমাত্র ওই স্কুলটাকে ভর্তি করাবো বলে। নিজে সারাদিন পড়াশোনা করেছি এই মেয়েটাকে পড়াবার জন্য। নিজের বলে একটু সময়ও ছিল না ভাবি। কতদিন তো রান্না বান্নাও করতে পারিনি, শুধুমাত্র ডিম ভাজি আর ডাল দিয়ে খেয়েছি। তবু মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে পারলাম না ভাবি, পারলাম না। থাক ভাবি থাক, মন খারাপ করবেন না। এই স্কুলে হয়নি তো অন্য স্কুলে দেখেন। কিন্তু ভাবি, আপনি তো জানেন ওই স্কুলের রেজাল্ট কত ভালো। না ভাবি, আমি এটা মানতে পারলাম না। শুধু শিক্ষা প্রতিষ্ঠান একজন শিক্ষার্থীর ভালো ফল বয়ে আনতে পারে না। স্টুডেন্ট ভালো হলে সে সব জায়গাতেই ভালো করে। কেন এই যে এবার প্রথমবারের মতো সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হলো, যাকে ছোটদের এসএসসি বলা হয়, সেই পরীক্ষার ফলাফল দেখুন। সেরা 10-এর মধ্যে ঢাকার নামি দামি স্কুল তো একটাও নেই। সেরা 10 জনের 4 জনই তো টাঙ্গাইলের। প্রথম হয়েছে নরসিংদীর সাদিয়া, দ্বিতীয় হয়েছে ঝিনাইদহের তিথি, আর তৃতীয় হয়েছে টাঙ্গাইলের তানভীর। শুধু তাই না, সারা দেশের 6টি বিভাগের মধ্যে পাশের হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের, ঢাকার নয়। তাই নাকি ভাই? হ্যাঁ, সুতরাং পছন্দের স্কুলে ভর্তি করাতে পারলে ভালো, আর না পারলে ভালো অন্য একটা স্কুলে ভর্তি করিয়ে দিন। নিজেরা গাইড করুন। এভাবে স্বজন হারানোর মতো কেঁদে লাভ কি? তাতে মেয়েটার মনটাও ছোট হয়ে যাবে আর আপনিও অসুস্থ হয়ে পড়বেন। এভাবে অসুস্থ হবার আসলেই কোনো অর্থ হয় না। আমরা চাই সুস্থ স্বাস্থ্য, সুস্থ মন, সৃষ্টিশীল চিন্তা সর্বক্ষণ। আমাদের এবারের বিষয় তেমনই একজন, আর তিনি হচ্ছেন মুন্সিগঞ্জের রহমতুল্লাহ আনোয়ার। ভূগোলের ছাত্র হলেও যিনি তার বাড়ির ব্যবহার্য প্রায় প্রতিটি জিনিসই নিজে নকশা করে নিজের হাতেই বানিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আনোয়ারের ব্যতিক্রমী এবং প্রয়োজনীয় নির্মাণ সামগ্রীগুলো শিল্প রুচির দিক থেকে যেমন চমৎকার, তেমনি বক্তব্যধর্মী। বিভিন্ন ডিজাইনের বেশ কটি কলমদানি বানিয়ে তার উপর বিভিন্ন কথা লিখেছেন, যেমন দোহাই আমাদেরকে দিয়ে দুর্নীতি করবেন না। আরেকটিতে লিখেছেন কলম বোমা অপেক্ষা শক্তিশালী, এবং তিনিই তার শিল্পকর্মের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। আরেকটি দ্রব্যের গায়ে লিখেছেন চলুন বেশি করে গাছ লাগাই। বিভিন্ন আকৃতির পেপারওয়েট বানিয়ে তার গায়ে লিখেছেন যা চাপা দিয়েছি তা চিরতরে চাপা পড়ল না তো। অ্যাস্ট্রের গায়ে লিখেছেন সঠিকটিতে টিক চিহ্ন দিন। ক আমি সিগারেট খাই, খ সিগারেট আমাকে খায়। এটি একটি প্রশ্নবোধক আকৃতির বস্তু, যার এক পিঠে লেখা রয়েছে প্রশ্ন আমার চেহারাটা দেখতে কেমন,
উত্তর অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য। উল্টালেই দেখা যাবে এটি একটি আয়না। আবার টিস্যু বক্সের গায়ে লিখেছেন, দুঃখিত, আমি মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারি না। এমনি চমৎকার সব বক্তব্য লেখা রয়েছে তার বিভিন্ন নির্মাণ সামগ্রীর গায়ে। শুধু তাই নয়, বাড়ির প্রতিটি কক্ষের মতো রান্নাঘরের জন্য তিনি তৈরি করেছেন প্রয়োজনীয় কিছু সামগ্রী। চলুন তার মুখ থেকেই শোনা যাক। আমি মনে করি একজন ডিজাইনারের ক্রিয়েটিভিটি প্রয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে রান্নাঘর। এখানে আছে একটা ঘড়ি, যেটা রান্নাঘরের ব্যবহৃত চাকনির মতো করে করেছি আমি ঘড়িটা। স্মারক দ্রব্য হিসাবে এই জিনিসগুলি করেছি আমি। আগের দিনে মানুষ ব্যবহার করতে এখন প্রায় উঠে গেছে এটার ব্যবহার, এই জন্য এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করেছে। রান্নাঘরে আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে, কিন্তু দেখা যায় যে বটির প্রয়োজনে তাকে বসতে হচ্ছে। এই চিন্তা থেকে আমি বটিটা করেছি, যেটা যে কোনো রান্নাঘরে সেট করা যাবে। বটিটা যাতে কারো বিপদ সৃষ্টি না করতে পারে, এই জন্য এই নাইলনের এই গার্ড দেওয়া আছে। এটা জাস্ট একটু পুশ করে সেট করে দেয়। আনোয়ারের কাছে জানতে চেয়েছিলাম, ভূগোলে এমএসসি পাশ করেও এ ধরনের কাজে তিনি কেন উৎসাহী হলেন এবং তার ভবিষ্যৎ ইচ্ছেই বা কি। সাবজেক্ট হিসাবে জিওগ্রাফি ভালো লাগে বলেই আমি জিওগ্রাফিতে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি আসলে শৈশব থেকে নিত্য ব্যবহার্য বিভিন্ন দ্রব্য সামগ্রী খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম এবং পড়াশোনার ফাঁকে ফাঁকে ওইগুলি অন্যকে নকল না করে নিজের মতো করে তৈরি করতাম। এক পর্যায়ে এই বিষয়টা আমার নেশায় পরিণত হয়। আমার এই সৃজনশীল আইডিয়া সবার কাছেই ভালো লাগুক, তবে আমার এই চেষ্টা, এই পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি। মানুষ যা কিছু বানায় তা কাজের জন্যই বানায়। কেউ জানিয়ে বানায়, আবার কেউ বানিয়ে জানায়। কেউ যা বানায় তা মানায়, আবার কেউ যা মানায় তাই বানায়। আবার কেউ কেউ আছেন মানায় বা না মানায়, বানাতে হয় বলেই বানায়। তাই কোনোটা মনে হয় সৃজন, কোনোটা মনে হয় প্রিজন। জবের ব্যাপার, হাঁটতে হাঁটতে তো ঠ্যাঙের হাড় হয়ে গেল। একটা গাড়ি বুলো, নাহলে বুলো বাসের মধ্যে শান দিয়ে যাচ্ছি। আরে না, আর হাঁটতে হইব না। ওই যে এটা সিএনজি, চল ওটা দিয়ে উঠি। চাচা, নিজেকে তো এতদিন মানুষই ভাবতাম, টাইগার ভাল্লুক বান্দর আসামি হলাম কবে থেকে। ভাগ ভাল্লুক আর কি আছে? না, মনে করো যে ওই চিড়িয়াখানায় টাইগার ভাল্লুক যাতে মানুষকে কামড়াতে না পারে, এজন্য খাঁচার ভিতর আটকে রাখে, বুঝেছো? আবার আসামি যাতে পালাতে না পারে, এজন্য এই খাঁচার ভিতর ভরে চালান করে। আমরা কি ওই বাঘ ভাল্লুক টাইগার ওই আসামি নাকি? আর মনে করো এই গাড়ি যদি উল্টে যায়, অ্যাক্সিডেন্ট করে, আমরা কি ওর থেকে বেরোতে পারবো? শোন, না বুঝে কথা কইস না। এইগুলো আমাকে উপরে লেগে করছে। কিরকম? এই যে মলম পার্টি, ছিনতাইকারী, এগো থেকে বাসের লেগে এই সিস্টেম করছে। পাইতে পারলাম না। হ্যাঁ, তো হুনুস নাই, ওই যে পথের মধ্যে গাড়ি স্লো হইলে দুই পাশ থেকে ঠেক পাটে উঠে সব লয়ে যায়। গ্রিল দিলে তো আর উঠতে পারবো না। চোখাম ব্যাপার। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে, ঠ্যাক পাটি মনের সুখে লাইট বাতাসে ঠ্যাক দেয়া যাবে, আর আমরা নিজেরা ভরে ভরে এই খাঁচার ভিতর নিজেদের ভরবো নাকি? কেন আগে ওদের ধরে ধরে খাঁচার ভিতর লক করা যায় না? চাচা এবং ভাতিজার এই খাঁচার প্রসঙ্গ ছেড়ে আমরা এবার একটু হৃদয়ের খাঁচায় আসি, অর্থাৎ ভালোবাসাবাসী। সেই ভালোবাসার টান নিয়েই এবারে গান। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এমএন আক্তারের কথা ও সুরে গানটি গেয়েছেন চট্টগ্রামের রবি চৌধুরী এবং সিরাজগঞ্জের শাকিলা জাফর। আর এর চিত্রায়নে অংশ নিয়েছেন চিরসবুজ মডেল চট্টগ্রামের নোবেল এবং মডেল অভিনেত্রী যশোরের নৌসিন। কইজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, কইজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সিনার লগে বাঁধি রাখুমে তোমারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাখুম তোমারে ও ননাই রে। সাদা শরৎ চাইতাম নই তুম তোমারে, সাদা শরৎ চাইতাম নই তুম তোমারে, বিদেশ হতাই যাইতাম নই তুম তোমারে ও বন্ধুরে, বিদেশ হতাই যাইতাম নই তুম তোমারে ও বন্ধুরে। কইজার ভিতর গাঁথি রাখুমে তোমারে, সাদা শরৎ চাইতাম নই তুম তোমারে। আর হইজার বড়ু ফরানের দান, তোরে সারা নটি কেরার বিদেশত ফরান।
কোনো দিন ন যায় মাই তোমারে সারিয়া রে ও ননাই রে সাদা শরৎ যাইতাম নতুন দুয়ারে ফুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে বাড়ি ঘরে থাকো রে তুই থাকো সংসারে যতন করে রাখুন বন্ধু আই তোমারে তুই হইলে আর মধুর বাসি মনেরই আশা তোমারে সারা হরে পাইম ভালোবাসা সুন্দর সুন্দর কিস্তা হয়ো সুন্দর সুন্দর কিস্তা হয়ো না হনায়ো কে ওরে ও বন্ধু রে ফুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে সাদা শরৎ যাইতাম নতুন দুয়ারে ফুলজার ভিতর গাঁথি রাখুম তোমারে সাদা শরৎ যাইতাম নতুন দুয়ারে গানের পরে নাটক, যেই নাটকের ফাটকে আটক আমাদের ভাগ্নে, কোনো কাজই যার হয় না আর হলেও বেশি দিন সয় না। সেই ভাগ্নেই যখন নাটক বানানো ধরে তখন কোনো ঘরে কেউ টিভি অন করে বা না করে তাতে তার মাথা ব্যথা নেই, আপন আনন্দেই বানিয়ে চলছে যা ইচ্ছে তাই। ভাই আপনারা সব রেডি? শুধু নায়ক নায়িকা না, আমরা এখানে যারা উপস্থিত আছি যে যে কাজ করতেছি সিরিয়াসলি করতে হবে। আমরা সবাই এখন আর্টিস্ট ভাই, টেকে যাবো? অবশ্যই টেকে যাবো। ভাই রেডি, অ্যাকশন। চলো মাইরি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই চেহারা নিয়ে আমারে ভালোবাসতে চাও, তোমার লজ্জা করে না? দেখো, চেহারার কথা বলবো না। টেলিভিশনে ইদানিং খেয়াল করছো সুন্দর সুন্দর নায়িকা নায়ক কারা হয়, চেহারা বয়স গায়ের রং কিছুই দেখে না, একজন হইলে হয়। তুমি কেন পারবা না? শোনো, আজকাল ওইসব হ্যান্ডসাম হিরোকে দিন গেছে গা। যাদের জন্য গেছে এটা তাদের রুচির ব্যাপার, বাট আমি সেরকম না। এক্সকিউজ মি। আরে ভাই আপনি আবার কেডা? দিলেন তো 12টা বাজে। কিন্তু আপনি তো ফ্রেমের ভিতরে নাই। খালি উনি না, আপনিও তো ফ্রেমের ভিতরে। আরে ভাই, এটা অনলাইন রেকর্ডিং চলতেছে। এখানে আমরা যারা আছি তাদের চলাফেরা, কথাবার্তা এবং আমাদের পোস্টপাত সবকিছু শুরু হইতেছে। দেখবা আইসি যখন পড়ছেন, কি জানতেছেন কোন? আমি আসলে কাশেম টিভি থেকে এসেছি। শুনেছি আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। এবার নাকি আপনি আধা ঘন্টার নাটক 20 পর্বে দেখাচ্ছেন। জি দেখামু, ওইটারই শুটিং চলতেছে। সেটা কি করে সম্ভব? এটা তো তাহলে শিল্প সংস্কৃতি অঙ্গনে একটা ব্রেকিং নিউজ। জি না, এটা পুরান নিউজ। আমি খালি চালু টেকনিকটারে নাটকের বেলায় প্রয়োগ করছি। কি রকম? ধরেন, আমার নাটকের যারা আর্টিস্ট তাদের সাথে কন্ট্যাক্ট থেকে শুরু করে তাদের বাসায় আসা যাওয়া, কথাবার্তা সবকিছু শুটিং করছি। 10 জন শিল্পীর সাথে এই সব কথাবার্তা নিয়ে হবে 10 পর্ব। এরপরে ধরেন বিহাইন্ড দ্য ক্যামেরা যত কাজ আছে, এই যেমন নাটকের স্ক্রিপ্ট লেখা, লোকেশন দেখতে আসা, নাটকের জন্য বাড়ি ঠিক করা, নায়ক নায়িকার খাওয়া দাওয়া ঠিক করা, ক্যামেরা ভাড়া করা, এই সমস্ত নিয়ে হবে 5 পর্ব। এরপর শুটিং এডিটিং নিয়ে হবে আরো 4 পর্ব। আসল নাটক হলে 1 পর্ব। 20 পর্বের হিসাব পাইছেন? আরে আমাদের প্রতিটি পর্ব দেখলে আপনারা গর্ব করবেন। কিন্তু টেলিভিশন তো ফিনিশ প্রোডাক্টের জায়গা। আপনি কিভাবে আয়োজন করলেন, কিভাবে শুটিং করলেন, কিভাবে কাকে কি শেখালেন, এসব তো দর্শকদের জানবার বিষয় নয়। তারা দেখতে চায় আপনার ফাইনাল প্রোডাক্ট, আই মিন নাটকটি। এই তো পয়েন্টে আইছেন। আমি তো আগেই কইছি, আমি দেখা দেখা শিখছি। এই যে মিস জরিনা সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে, এই সুন্দরী করে স্টেশন থেকে শুরু করে অগো ইন্টারভিউ, কান্নাকাটি, নাচ শেখানো, গান শেখানো, ব্যায়াম শেখানো, গ্রুমিং করা, সবকিছু দেখাইতেছে। আবার রিয়েলিটি শো নামে যেটা চলতেছে ওইখানেও একই অবস্থা। কোন বিচারকের লগে ঝগড়া করতেছে, সবই দেখাইতেছে। তাহলে নাটকে দোষ করলো কি? কিন্তু এই নাটক চালাবেন কোথায়, কিনবে কে? আরে কয় কি, এই নাটক নেওয়ার জন্য চ্যানেলে কম্পিটিশন লেগে গেছে। আমি লাস্ট পর্যন্ত রূপবান টিভিতে দিছি, অগো অ্যাডভান্স দিয়ে তো কাজ শুরু করছি। চুক্তি ভাই না। দর্শক মণ্ডলী, এসব চুক্তি থেকে যে কবে মুক্তি পাওয়া যাবে সে ভাইজান, লাস্ট কথাটা একটু চিন্তা করে পেন, কারণ আপনার এই ইন্টারভিউ দিয়েও কিন্তু আমি একটা পর্ব চালাই দিতে পারি। হাশেম রাব্বি, কাশেম টিভি।
ঢাকার মোহাম্মদপুর থেকে খায়ের আহমেদ লিখেছেন, আমি একজন ষাটোর্ধ্ব ব্যক্তি, বলতে পারেন বৃদ্ধ। একসময় আমরা নদী ভ্রমণ বা মুক্ত বাতাসে ঘোরার জন্য অবসর সময় স্ত্রী সন্তানকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকায় ঘুরে বেড়াতাম কিংবা তীরে হাঁটতাম নদীর মুক্ত বাতাসের জন্য। আর এখন সেই নদীর তীরে অবৈধ স্থাপনার কারণে হাঁটার পথ তো নেই, আর নদী দূষণের কারণে নৌকায় ঘুরে বেড়ানো অসম্ভব। এসব থেকে উত্তরণের উপায় কি? নদীকে দখল এবং দূষণমুক্ত রাখতে না পারলে নদী বাঁচবে না। নদীকে বাঁচাবার জন্য প্রয়োজন কার্যকরী উদ্যোগ। তাই এ ব্যাপারে টিভি ক্যামেরা নির্ভর না হয়ে সব মহলকেই আরও বেশি আন্তরিক হতে হবে। নিউ কলেজ রোড বরিশাল থেকে খায়রুল হুদা পিরু লিখেছেন, একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আজকাল অনেক হোটেলে দেখা যায় খাওয়া দাওয়ার পর পত্রিকার টুকরো করা কাগজে অনেকে হাত এবং মুখ মুছেন, অনেকে পত্রিকার উপর মুড়ি মাখিয়ে খান, আর পত্রিকা দিয়ে ঠোঙা বানিয়ে ঝালমুড়ি বা আচার বিক্রি তো আছেই। এ ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য ইত্যাদির প্রতি অনুরোধ জানাচ্ছি। ছাপাখানা থেকে শুরু করে পত্রিকার অফিসে হকারের হাত ঘুরে পাঠকের কাছে আসা, আবার পুরনো কাগজে ক্রেতার হাত ঘুরে হোটেল কিংবা ঝালমুড়ি আচার বিক্রেতার কাছ পর্যন্ত যেতে খবরের কাগজের যে অবস্থা হয়, তাতে তাকে পাত্র বানিয়ে কিছু খাওয়া কিংবা হাত মুখ মোছা স্বাস্থ্যসম্মত নয়। তাই এ ব্যাপারে আমাদেরকে বেশি সচেতন হতে হবে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নম্বর 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ittadi1@yahoo.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। আজকাল প্রতিভা খোঁজার প্রতিজ্ঞায় প্রতিদিন প্রতি চ্যানেলে প্রতিযোগিতার প্রতিরোধহীন প্রতিপত্তির যে লড়াই শুরু হয়েছে, তার প্রতিক্রিয়ার প্রতিফলন পথে ঘাটে প্রতিবিম্বিত হচ্ছে এভাবে। দেখ, এটা না টেলিভিশনে দেখা যায়, গানের প্রতিযোগিতার অনুষ্ঠান করে, আর পাশে যে বই রয়েছে হেরে দেখছি কে ভালো গায় কে খারাপ গায়, এগো বিচার করতে। কি চল যাই? এই মাফ করো না স্যার, ভিক্ষা দাও লাগবো না। আমাগোটা কবে? তোমাদেরটা মানে? আমাগো প্রতিযোগিতাটা কবে? তোমাদের আবার কিসের প্রতিযোগিতা? কত মাই শুরু তো করলেন, অন খালি আমাগোটা বাকি আছে। স্যার, আমরা যারা ভিক্ষা করি এগো নিয়ে একটা গানের প্রতিযোগিতা করেন, এইটাই বো। তোমাদের গানের প্রতিযোগিতা? আমার গলা ভালো, সবসময় রেওয়াজ করি এবং রেওয়াজের মধ্যেই থাকি। স্যার, পুরস্কার পাইলে টাকা দিয়ে আমাকে কামে লাগবো, আর ভিক্ষা করতে হইব না। প্রতিযোগিতার ধরন ধারণ এবং সংখ্যা যতই বাড়ছে, বিচারক খুঁজে পাওয়ার শঙ্কা আশঙ্কাও ততই বাড়ছে। আর তাই হয়তো প্রয়োজন হয়েছে এ ধরনের আয়োজনে। ও মনে বাবলা পাতার কষ লেগেছে, ও গুরু যাইব না দাগ সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু গো গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। আমরাও চাই সবার মনের ময়লা দূর হয়ে যাক। শুভ সন্ধ্যা দর্শক, এতক্ষণ ধরে আপনারা যে শিল্পীর গান শুনলেন তার উদ্দেশ্য ইনারাও জানেন, উনারাও জানেন, শুধু আপনারা জানেন না। আসলে আজকাল চ্যানেলে চ্যানেলে শুধু রিয়েলিটি শো আর রিয়েলিটি শো, বিভিন্ন পেশার মানুষদেরকে নিয়ে সঙ্গীত প্রতিযোগিতা। তবে প্রতিযোগিতার তুলনায় বিচারকের সংখ্যা অত্যন্ত কম। তাই আমরা উদ্যোগ নিছি এসব প্রতিযোগিতার জন্য উপযুক্ত বিচারক নির্বাচনের প্রতিযোগিতা, অর্থাৎ সেরা সঙ্গীত বিচারক বিচারের প্রতিযোগিতা। বাছাইকারীদের বাছাই করুন, ভালো না মন্দ যাচাই করুন, এটা করবেন আপনারা। আর আজকে যে চূড়ান্ত পর্বে 7 জনের মধ্য থেকে আমরা নির্বাচন করব 3 জন। এখন এই শিল্পী যে গানটি গেয়েছেন তার গানের উপরে আপনারা মন্তব্য করবেন, আর আপনাদেরকে মূল্যায়ন করবেন আমাদের 3 জন সম্মানিত বিচারক মণ্ডলী। শুরুতে সেকেন্দার আলী স্যার, আপনি। অসাধারণ গান, চমৎকার গিয়েছো তুমি, সুন্দর সুন্দর, খুব সুন্দর। শুধু ওই জায়গাটা, ও গুরু একটু নোটটা লাগেনিও কেমন? উনার নোটটা লাগছে নি? না না, ওরও লাগেনি। এবারে বলবেন মেহেরজান ম্যাম, আপনি। আমি কিছুই বলতে পারবো না, তোমার গান শুনে আমার কান্না এসে গেছে, আমি আবেগ ধরে রাখতে পারিনি। আবেগটা কোথায় গেছে? চোখের পানি হয়ে গড়িয়ে পড়েছে। তুমি এত ভালো গাও, আজ থেকে তুই আমার ছেলে, আমি তোর মা। আসলে আবেগের বসে বয়সটা বের হয়ে গেছে। এবারে মন্তব্য করবেন জনাব কুতুব আলী। তোর বডি দেখে আর গলা শুনে আমার যেটা মনে হইলো, তোর বডিতে যেই পরিমাণ জোর আছে গলায় সেই পরিমাণ জোর নাই। অসুবিধা নাই, বডির জোরটারে গলায় ট্রান্সফার কইরা ফাটায়া গান গাতালে তো ফাটাফাটি গান আইবো। গলা ফাটে গেলে তো শব্দ বাইরে বল।
গান বাড়িব কেমনে? আরে এটা তো মারামারি না যে ফাটাফাটি করতে হবে। দেখ সব শেষে আমাদের সুলেমান স্যার। আমি কিছুই বলবো না, তোর গান শুনে আমি পুলকিত, শিহরিত, উত্তেজিত। আমি তোর সঙ্গে নাচবো। তোর গানের কি সুর রে, হায় রে হায় রে। স্যার কিছু মনে করবেন না স্যার, এটা নাচের অনুষ্ঠান না, এটা গানের অনুষ্ঠান। প্লিজ আপনি গিয়ে বসেন, আমরা এখানে ফাজলামি করতে আসিনি। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন একই শিল্পীর গান শুনে কেউ হাসলেন, কেউ কাঁদলেন, কেউ নাচলেন, কেউ রাগ করলেন। ওনারা নিজেরা এবং ওনাদের নিজেদের লোকরা তো SMS করবেনই, আর আপনারাও যে যা পারেন একটু করিয়েন। ব্যবসাটাও তো দেখতে হবে নাকি? এই প্রক্রিয়ায় খুঁজে পাওয়া বিচারকের বিচারে বিচারিত বেচারাদের অবস্থা কি হবে সেটাই বিচার্য। যাক সে কথা। এবারে মোহাম্মদ রফিকুজ্জামানের কথা এবং আলী আকবর রূপুর সুরে একটি গান, আর এই গানটি গাইবার জন্য মঞ্চে আসছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ, যার বাড়ি এই চট্টগ্রামেই। জাগে রে জাগে রে জাগে জীবন জাগে, জাগে রে জাগে রে জাগে জীবন জাগে, ও জাগে রে জাগে রে জাগে জীবন জাগে। শহরে গঞ্জে গ্রামে শত রূপে শত নামে কোটি কোটি মানুষের ভুবন জাগে, ও জাগে রে জাগে রে জাগে, জাগে জীবন জাগে, ও জাগে রে জাগে রে জাগে, জাগে জীবন জাগে। কর্মের অনুরাগে শ্রমিক মজুর জাগে, সূর্যের সাথে জাগে মাঠের কিষান, জাগে রে নগর জাগে, জোয়ারে সাগর জাগে, বন্দরে জেগে ওঠে লাখো লাখো প্রাণ। হেইয়া হেইয়া বলো হেইয়া হো, সামনে সামনে চলো হেইয়া হো, হেইয়া হেইয়া বলো হেইয়া হো, সামনে সামনে চলো হেইয়া হো। বুকে বুকে আগামীর স্বপন জাগে, ও জাগে রে জাগে রে জাগে, জাগে জীবন জাগে, ও জাগে রে জাগে রে জাগে, জাগে জীবন জাগে। সত্যের ছোঁয়া লাগে, কবির হৃদয় জাগে, শিল্পীর তুলি আঁকে নতুন সোপান, তোলে রে সৃজন গলে হাজারো দুয়ার খোলে, অন্তরে স্বাধীনতা গে উঠে গান। হেইয়া হেইয়া বলো হেইয়া হো, সামনে সামনে চলো হেইয়া হো, হেইয়া হেইয়া বলো হেইয়া হো, সামনে সামনে চলো হেইয়া হো। চারিদিকে যেন সব আপন লাগে, জাগে রে জাগে রে জাগে জীবন জাগে, জাগে রে জাগে রে জাগে জীবন জাগে, ও জাগে রে জাগে রে জাগে জীবন জাগে। শহরে গঞ্জে গ্রামে
শত নামে কোটি কোটি মানুষের ভুবন জাগে ও জাগে রে জাগে রে জাগে জাগে জীবন জাগে ও জাগে রে জাগে রে জাগে জাগে জীবন জাগে। আমরা জানি কথায় কথায় নাতির বাণী এবং কথার ভুল নিয়ে টানাটানি শুনতে শুনতে নানি প্যারেশান। এতদিন তো ছিল পথের প্রান্তরে এবং বাড়ির অন্দরে, এবার দেখা যাক কি ঘটে এই বন্দরে। নানি ও নানি, এই যে তোমার লাগে পান আনছি। এই তুই আমার কোনোদিন পান খাইতে দেখছস? না দেরি নাই, দেখলাম তোমার মনটা খারাপ তাই নিয়ে আসছি। যেন শুনে পান না তো, মহেশখালীর পান খাইলেই মনটা ভালো হয়ে যাবো। নাও। পান খাইলে মন ভালো হইব তোরা কেন কইছে রে? কেন গান শুনো নাই একটা? যদি সুন্দর এখন মুখ পাইতাম, যদি নতুন এখন মুখ পাইতাম, মহেশখালীর পানের খিলি তারে বানাইয়া খাওয়াইতাম। চুপ! তোর এই বেসুরা গলায় এই সুন্দর গানটা শুনলে আমার মনটা আরো খারাপ হইব। কিন্তু নানি এই নতুন বছরে একটা নতুন জায়গা তাইছো, একটু আনন্দ ফুর্তি করো। আনন্দ ফুর্তি করুম কি জানুয়ারি মাসের শেষে? সবাই তো আনন্দ ফুর্তি করে 31st নাইটে, নতুন বছরের মজা পাওয়া যায়। এই তো একটা ভুল কথা কইলা। 31st নাইটে হারা রাত খাইয়া খুইয়া কি উল্টা পাল্টা খাইয়া তো সকালবেলা উঠতেই পারে না। মজা করবো কেমনে? অথচ বাংলা নববর্ষ তো পয়লা বৈশাখে সকালে সূর্য ওঠার আগেই সবাই দলে দলে মেলায় যায়, সারাদিন কি আনন্দ ফুর্তি করে। এই তুই কি এখানে লেকচার দিবি? এই তার একটা ভুল কথা কইলা। লেকচার না, ও বক্তৃতা। আর 2টা দিন পরে ভাষার মাস। আমরা সারা বছর টুকটাক টুক ইংরেজি কই না কেন, অন্তত এই মাসটা আসলে সবাই খুব বাঙালি হয়ে যায়। সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে। দোকানের সাইনবোর্ড ইংরেজিতে কেন, সেটা নিয়েও টক শো। একটু এখান থেকে চর্চা করো। করুম নে। শোন, তোর লইয়া কিন্তু আজকে আমি বাজারে যাবো। বাজারে গিয়া কিছু শুটকি কিনবো। 1 কেজি ছুরি শুটকি আর 1.5 কেজি চান্দা শুটকি। তোমার এই 1.5 কথাটা শুন না আমার একটা মাথায় প্রশ্ন আইলো যে আমার কি এই যে আমরা কই 3.5, 4.5, 5.5, 6.5 এভাবে কই না, এই 1 আর 2 এর বেলায় 1.5 আর 2.5 না কইয়া 1.5 আর 2.5 কই কেন? এই তুই দূরে একটা এত কথা বেসাস কেন? তুমি আমার এই দূর কইয়া কত দূর বুঝাইছো জানি না, আমি কিন্তু একটা শতাব্দী আর একটা সহস্রাব্দ দেখছি, 1400 বাংলা আর 2000 ইংরেজি সাল দেখছি। তো তুমি আমার যত ছোট মনে করতেছো তত ছোট কি আমি? ওই ওই তোর মতলবটা কি? আর মতলবটা আমার না, ওই দরিয়ার পানি। ও দরিয়ার পানি তোর মতলব জান। আবার গান এই বেসুরা গলায়? হ্যাঁ ওই খারাপ। দাদু ভাই নাম তার কাজী মনোয়ার হোসেন। না, এই খেলা দেখানো তার পেশা নয়। খেলা দেখিয়ে ছেলেমেয়েরা জড়ো হলেই শুরু হয় তার আসল কাজ। শিক্ষার্থীদের তিনি বোঝান কোনটা খারাপ কোনটা ভালো। এই বয়স থেকেই তাদের সচেতন করেন নানান বিষয়ে। যশোরের বাঘারপাড়ায় কাজী মনোয়ার হোসেনের বাড়ি। বাঘারপাড়ার আশেপাশে যশোর খুলনার বিস্তীর্ণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছে প্রিয় মানুষ তিনি। এসব এলাকার প্রায় 450টি স্কুলে তিনি গড়ে তুলেছেন দরিদ্র তহবিল। এই স্কুলে একটা গরিব এতিম অসহায় ছেলে মেয়ে যাতে লেখাপড়া শিখতে পারে সেই জন্য তৈরি হবে দরিদ্র তহবিল। আজকে এই ফান্ডে কে টাকা দিবেন হাত জাগান। খেলা দেখে সবাই তাকে যে পয়সা দেয় তা দিয়েই স্কুলে স্কুলে প্রাথমিক তহবিলটা চালু করেন তিনি। এরপর অবস্থাপন্ন শিক্ষার্থী এবং শিক্ষকদের চাঁদায় বড় হতে থাকে তহবিল। আর এই তহবিল থেকে দরিদ্র ছেলে মেয়েদের বই খাতা কলম স্কুলের পোশাক কিনে দেওয়া হয়। আমরা রাস্তায় যখন ভ্যান চালাতে যাই তখন দাদু ভাইয়ের সাথে আমাদের দেখা হয়। দাদু ভাই আমাদেরকে স্কুলে এনে ভর্তি করিয়ে দেয়। তহবিল পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক। তার উদ্যোগে আমরা অর্থ বিদ্যালয় ফান্ড খোলার পর 2 বছরে এই ফান্ড 60,000 টাকায় উন্নীত হয়েছে। নিজে খুব বেশি পড়াশোনা করতে পারেননি মনোয়ার হোসেন। অন্যের বাড়িতে লজিং থেকে যশোর MM কলেজ থেকে HSC পাশ করার পর আর পড়তে পারেননি। স্ত্রী এবং 3 সন্তান নিয়ে তার সংসার। ভ্যান চালিয়ে পরের খেতে কাজ করে কষ্টেই চলে তার দিন। তবুও তিনি তার মহান ব্রত থেকে পিছু হটেননি। আর্থিক অসচ্ছলতার কারণে পায়ে হেঁটে অথবা ভ্যান চালিয়েই তিনি স্কুলে স্কুলে যান। কারো কাছ থেকে কোনো টাকা নেন না যাতায়াতের জন্য, এমনকি কোথাও কিছু খানো না। একটাই উদ্দেশ্য তার, অর্থাভাবে সুবিধা বঞ্চিত শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। দাদু ভাই আজকে আমরা ইত্যাদির এই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি কাজী মনোয়ার হোসেনকে। কথা বলবো তার সঙ্গে।
মনোয়ার সাহেব, আপনি এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজগুলো করছেন, এতে আপনাকে কে উৎসাহিত করেছে? এটা আমার সম্পূর্ণ বিবেক। আপনার বিবেক? জি। কিরকম? আমি অর্থের অভাবে বেশি দূর লেখাপড়া শিখতে পারি নাই। আচ্ছা। আমি চাই অর্থের অভাবে কোনো ছেলে মেয়েকে লেখাপড়া না বন্ধ হয়। আচ্ছা আচ্ছা, তো আপনি তো আমরা জানি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকগুলো দরিদ্র তহবিল গঠন করেছেন। তো এই কাজগুলো করতে যে বিভিন্ন স্কুলে আপনি যাচ্ছেন, তো এটা যাতায়াতের খরচ রয়েছে, এই খরচটা কিভাবে আসে? আমি ভ্যান চালাই বা লেবারে কাজ করি, ইট ভাঙি, সেগুলো আমি হচ্ছে এক স্কুল থেকে এক স্কুলে যাওয়ার জন্য বাসের খরচ। কখনো পায়ে হেঁটে যাই, আবার কখনো দূরের রাস্তা হলে আমার একটা ভাঙা সাইকেল আছে, সেই সাইকেলে করে যাই। অনেক ধন্যবাদ আপনাকে মনোয়ার সাহেব, আজকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, মনোয়ার হোসেন সাহেবের হয়তো সামর্থ্য নেই, কিন্তু তার রয়েছে একটি সাদা মানুষের মন, সেজন্যই তার এই উদ্যমে কখনো ভাটা পড়েনি। মনোয়ার হোসেন সাহেব, আমরা চাই আপনি যাতে এই কাজগুলো আরো বেশি বেশি করতে পারেন, সেজন্য ক্যা কসমেটিক্সের পক্ষ থেকে এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আজকে আমরা 1 লক্ষ টাকার একটি চেক প্রদান করছি। আশা করছি এই টাকা আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের জন্য কিছুটা হলেও সহায়ক হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, এই ক্ষুদ্র উপহার তিনি যে কাজ করে চলেছেন তার মূল্যায়ন হিসেবে হয়তো কিছুই নয়। আসলে সত্যিকারের যে কোনো বড় কাজ কোনো অর্থ মূল্যেই মূল্যায়িত করা যায় না। আর যারা সে কাজ করেন তারাও এই মূল্যায়নের জন্য অপেক্ষা করেন না, কাজ করেন নীরবে নিভৃতে। এমনি সদিচ্ছার শত মানুষে ভরে উঠুক আমাদের এই দেশ, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।